আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ফোর্থ চ্যাপ্টারে আমরা একটু ইয়ার কোশ্চেন দেখবো কয়েকটা, আপনি দেখবেন। দেখার পরে যেই কোশ্চেন গুলো হচ্ছে একই কোশ্চেন বারবার রিপিট হয়, জাস্ট সাল চেঞ্জ হয়, ওই কোশ্চেন গুলো ওই ডেটা গুলো রিপ্লেস করবেন এবং খুবই ভালো সোর্স থেকে করবেন, ঠিক আছে? দুইটা বই থেকে মিলাবেন, ওগুলো আসবে। এগুলো খুবই কম কোশ্চেন। যেমন কোন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে বাংলাদেশ, এটা ভ্যাট থেকে করে, এটা প্রতি বছর সেম থাকে। এটা হচ্ছে এই বছরও সেম, আগামী বছরও সেম থাকবে, গত সব বছর ধরে সেম, ঠিক আছে? বাংলাদেশ মোট কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টা গ্রহণ করা হয়েছিল, 7টা সমাপ্ত হয়েছিল। বর্তমান কততম চলে? মানে তো নাই। বর্তমানে নাই, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে আপনার 2024-এ আপনার কি করা হয়েছে, এটা উনি হচ্ছেন এই আপনার এই ইয়াটা অফ করে দিচ্ছে, আপনার অষ্টম বার্ষিকী পরিকল্পনা অফ করে দিচ্ছে। এই জন্য যে আপনার অষ্টম বার্ষিকী পরিকল্পনা মূলত হচ্ছে একটা আপনার রাষ্ট্রের বা একটা দলের হচ্ছে আপনার এজেন্ডা গুলো চলে আসে, ঠিক আছে? এই জন্য হচ্ছে উনি এটা কি করে দিচ্ছে, আপনার বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পরবর্তী সরকার এসে আরেকটা আপনার হয় অষ্টম নিবে বা নবম নিবে আর কি। তাহলে এটা চেঞ্জ হবে না। 18 কবে চালু করে? 18 চালু করে 13-তে, এটা 45-এ আসছে। আমি পরীক্ষা দিছিলাম, এখানে মনে আছে 13-তে। 18 হচ্ছে 13-তে, ঠিক আছে? 18 হচ্ছে 13-তে, 18 13, ঠিক আছে? এখন পরীক্ষায় যদি ভিতর থেকে আসে তাহলে আসবে যে 18 এর সংখ্যা কয়টা, তাহলে 18 এর ডিজিট থেকে কয়টা ভাই? 12টা। 18 এর ডিজিট থেকে 1 ডজন, এটা পরীক্ষা আসলে এখন এটা আসবে। একদম হুবহু রিটেন মানে রিপিট কোশ্চেন একটু কম পাওয়া যাবে এখন, ঠিক আছে? তাহলে 18 এ হচ্ছে কয়টা ভাই? 18 এ হচ্ছে 12টা, 1 ডজন। 18 এ হচ্ছে 1 ডজন, 18 এ হচ্ছে 1 ডজন, ঠিক আছে? আচ্ছা, এটা 45-এ আসছে। 45-এ প্রচুর সাল আসছিল। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? ঠিক আছে, মানি লন্ডারিং প্রবর্তন করা হচ্ছে 12 সালে। মানি লন্ডারিং হচ্ছে 12, ঠিক আছে? মানি লন্ডারিং এর আপনার কয়টা স্টেজ থাকে বলেন তো? 3টে স্টেজ থাকে, ঠিক আছে? 3টা, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করে, একটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে সাফল করে, আর একটা হচ্ছে আবার ইন্টিগ্রেট করে, ঠিক আছে? যাই হোক, দেখি আমরা তাহলে 12 সালে হচ্ছে মানি লন্ডারিং আইন আপনার হচ্ছে প্রবর্তন করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখেন 20-21 অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধির হার কত? এই যে দেখেন, আমাদের সব সময় গত বছরটা আসবে, বর্তমানে চলে হচ্ছে কি ভাই? 25-26। তাহলে আপনি পড়বেন হচ্ছে 24-25-এর ডাটা, 24-25-এর, ওকে? জাস্ট 24-25 পড়বেন। তাহলে দেখেন বিশ্বব্যাংক করে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে তার আগে ভুক্ত করে, তো ফিক্সড ডাটা এগুলো চেঞ্জ হবে না। তারপর একনেকের সভাপতি হচ্ছে সবসময় আপনার চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? একনেকের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। যদি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা না থাকে, সেক্ষেত্রে একনেকের প্রধান হবে হচ্ছে অর্থমন্ত্রী, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? দেখেন, এটা চেঞ্জেবল ডাটা না, এটা ফিক্সড ডাটা, যে কোনো সময় পড়তে পারবেন। এইভাবে একটু মাথায় খুলে পড়বেন আর কি, ঠিক আছে? যেমন এই 20-21 সনে হচ্ছে এডিপি কত, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত, আপনার এটা তো পড়ার প্রয়োজন নেই। আপনি পড়বেন হচ্ছে ইমিডিয়েট আগের অর্থ বছর, মানে 24-25 অর্থ বছরে কত, বুঝে গেছে? বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ কত, এটা কিন্তু পড়বেন না, এগুলো সব রিপ্লেস করে করে পড়বেন, কেমন? আচ্ছা, তাহলে অর্থনীতি সমীক্ষা 25 চলে আসছে, 24 আমরা বাদ দিব। আর 25 অলরেডি হচ্ছে আমি ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? কয়েকটা জিনিস দেখতে বললাম না, একটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 25, একটা বাজেট, আর একটা হচ্ছে আপনার জনশুমারি। দেখেন 15-16 অনুযায়ী জিডিপিতে খাত সমূহের অবদান ও প্রবৃদ্ধির হার, এগুলো পড়বেন না, এগুলো আগের, ঠিক আছে? বর্তমানে খাত হিসেব করা হচ্ছে 19টা। বহুমাত্রিক দারিদ্র সূচক আমার লাগবে না, স্কিপ করে যেতে পারবেন।
রিসেন্ট বই পড়ায় দিছে। দেখেন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আপনার বিশ্বের 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখি। একটা পুঁজিবাদী, যেটা হচ্ছে আমরা আছি, যে আপনি কামাবেন, আপনার টাকা সব আপনার, বেনিফিটও আপনার, টাকাও আপনার, ঠিক আছে। সমাজতান্ত্রিক হচ্ছে সবাইকে দিয়ে টেয়ে খাওয়া, একসাথে খাওয়া। মিশ্র হচ্ছে আপনার পুঁজিবাদী সমাজতান্ত্রিক মিক্স। আর ইসলামের তো ইসলামী পুরো সেপারেট একটা, ঠিক আছে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি হচ্ছে 1991 সালে, বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি হচ্ছে 1991 সালে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার, আচ্ছা আপনাদের পরীক্ষা পিছাবে না কিন্তু, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন। ফেসবুকে কিছু পোস্ট দেখা কিছু মানুষ টিকি লেখছে, এগুলো হচ্ছে পিএসসি গুনে না। আর গুনলেও পরীক্ষার আগের দিন ওরা বাতিল করবে। সো আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যেই থাকতে হবে, পড়া ছাড়েন না ভাই, পরীক্ষা পিছানোর সম্ভাবনা দেখা পুরো মারা খেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে 91-তে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি চালু করা হয়, মুক্তবাজার অর্থনীতি। দেখানোর কিছু নাই। দেখেন জিডিপি মানে হচ্ছে দেশি বিদেশের উৎপাদন এবং ডিভাইড বাই আয়, মানে হচ্ছে আপনার আপনার একটা টেরিটরির মধ্যে, শুধু টেরিটরির মধ্যে কত টাকা মূল্যের হচ্ছে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। ওকে, যেমন ধরেন বাংলাদেশের মধ্যে, এখন বাংলাদেশের মধ্যে এত টাকা প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, এখন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান নাগরিক আছে, চাইনিজ নাগরিক আছে, জাপানিজ আছে, এইগুলো হচ্ছে সব কাউন্ট হবে জিডিপিতে, ঠিক আছে। আর আপনার বিদেশে যারা থাকে আমাদের, যেমন ধরুন হচ্ছে সৌদি আরবে, হ্যান ত্যান, ওগুলো কাউন্ট হবে না, এটাকে জিডিপি বলে, ঠিক আছে। এর পাশাপাশি আমরা একটা পাই হচ্ছে জিএনপি। জিএনপি তে কি করে বলেন তো কেউ একজন? দেশে প্লাস হচ্ছে বিদেশে দুই জায়গায়। হ্যাঁ, মানে আপনার যদি ধরেন দেশের মধ্যে, আপনি দেশের মধ্যে তো কাউন্ট করবেন, কিন্তু দেশে ধরেন 5 জন বিদেশি আছে, সেই টাকাটা বিদেশে পাঠায় দেয়, ওইটাকে আপনি বাদ দিয়ে দিবেন। আবার বিদেশে বাংলাদেশি আছে, তার দেশে টাকা পাঠায়, সেটাকে আপনি কাউন্ট করবেন। তাহলে এক্সাক্ট সিনারিও পাওয়া যায় জিএনপি তে, ঠিক আছে। এছাড়া খাত হচ্ছে টোটাল হচ্ছে আপনার আপনার প্রধান খাত 3টা। একটা কৃষি, কৃষি আন্ডারে হচ্ছে একটাই, শিল্প আন্ডারে হচ্ছে 5টা, সেবার আন্ডারে হচ্ছে 13টা উপখাত, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে কয়টা ভাই? মোট হচ্ছে 19টা উপখাত। এর সেলফ স্টাডি করবেন, এখানে দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে। ডিভ্যালুয়েশন নিয়ে তো আলোচনা হয়েছে, ঠিক না। ডিভ্যালুয়েশন মানে হচ্ছে আপনার সেচে আপনার আহ, আপনার হচ্ছে মুদ্রার বা কারেন্সির মূল্যটা কমায় রাখা, এটার ফলে এক্সপোর্ট বাড়ে, ঠিক আছে, ইম্পোর্ট কমে। আপনার দরকার তো এক্সপোর্ট বাড়ানো, ঠিক আছে। এই জন্য চীন, জাপান ওরা ডিভ্যালুয়েট করে রাখে আপনার কারেন্সির টাকাটা আর কি। আর কত পার্সেন্ট, আর যে কারেন্সির টাকা বাড়ানো বা কমানো, এটা ইচ্ছাকৃতভাবে করতে হলে কার পারমিশন লাগবে বলেন? ঠিক আছে। আইএমএফ এর পারমিশন লাগবে, ঠিক আছে। এখন দেখেন যে আপনার আইএমএফ এর পারমিশন ছাড়াও আপনি করতে পারবেন, তবে সেটা হচ্ছে সর্বোচ্চ 10%, মানে 10% বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এইটার জন্য হচ্ছে আপনার কি আইএমএফ এর পারমিশন লাগবে না। কিন্তু আপনি যদি বেশি হাত দিতে চান, আপনাকে অবশ্যই আইএমএফ এর পারমিশন নিয়ে কাজ করতে হবে, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন হচ্ছে বাজারে যখন আপনার মুদ্রার পরিমাণ বেড়ে যায়, ইনফ্লেশন হয়। ইনফ্লেশন মানে আপনার দাম বেড়ে যাওয়া, দাম বাড়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে মুদ্রার ছাপায় মুদ্রার পরিমাণ বাজারে বেড়ে যাওয়া আর কি। তো বেড়ে গেলে আপনি মুদ্রা সংকোচন করবেন, আপনি মানুষ থেকে টাকা ক্যাশ নিয়ে ফেলবেন। কিভাবে নিয়ে ফেলবেন? আপনি সরকারি বিভিন্ন লটারি ছাড়বেন, আপনার স্কিম ছাড়বেন, ঠিক আছে, লোন ইন্টারেস্ট চেঞ্জ করবেন। তখন হচ্ছে টাকাটা হচ্ছে, বা সঞ্চয়পত্র বিক্রি করবেন, টাকাটা জনগণ থেকে ইমিডিয়েটলি সরকারের কাছে চলে যায়। এইভাবে হচ্ছে সরকার ক্যাশ ফ্লোটা কমায় দিতে পারে, ঠিক আছে। জিএসপি নিয়ে তো আলোচনা হয়েছে, ঠিক আছে। জিএসপি গ্লোবাল সিস্টেম অফ প্রেফারেন্স, ওকে। একটু ফুল ফর্মটা দেখবেন, এটি মানে অটোমেটিক টেলার মেশিন, আপনার বিজিএফ মানে vulnerable গ্রুপ ফিটিং, একটু দেখবেন। আরডিজিএস রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট, এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে 1 লাখ টাকার উপরে পাঠালে এটা ভালো, নিরাপদ, ঠিক আছে।
এটা ফেলড হয় না। আপনি মোবাইলে এমবিবিএস করবেন, ফেল হয়ে যাবে, টাকাটা 10 দিন 20 দিন 30 দিন আটকা থাকতে পারে, ঠিক আছে, এখানে এটা আটকাবে না। সামাজিক প্যাশন স্কিম নিয়ে পড়ার মতো কিছু নেই। এটা চালু হয়েছিল হচ্ছে আপনার 2023-এ। 4টি স্কিম নিয়ে চালু করে প্রবাসীদের জন্য সুরক্ষা, সম্প্রদায়ের মানুষের জন্য আপনার হচ্ছে সমতা হচ্ছে দারিদ্র্যের নিচে যারা বাস করে, প্রগতি হচ্ছে বেসরকারি প্রাইভেট সেক্টরের জন্য। কেমন পড়া লাগবে না, আশা করা যায় আর কি। আদমশুমারি 23 লাগবে না, বাদ দিয়ে যান। অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে থাকে হচ্ছে আইসিবি, ঠিক আছে, সিকিউরিটি প্রেস প্রিন্টিং, এগুলো পারবে, এগুলো দেখে আসছি না। 3rd বা 4th চ্যাপ্টার, 6 বা 7 চ্যাপ্টার দেখে আসছি এগুলো। দেখেন বাজেটটা ভাই, বাজেট নিয়ে তো ভাই কোশ্চেন আসবে, এটা সংবিধান থেকেও টাচ করবে বাজেটকে। ভাইবাতেও ভাই আমাকে টোটালি 10 মিনিট না, 5 মিনিট 7 মিনিট প্যাকেজে বাজেট নিয়ে, ঠিক আছে? মানে অ্যাডমিন ক্যাডারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজই থাকে হচ্ছে বাজেট প্রণয়ন করা। যেমন ধরুন একটা সচিবালয়ের সচিব কিন্তু কি করে বাজেট প্রণয়ন করে, সচিব নিজে করে না, ওনার হেল্পিং হ্যান্ড থাকে, বাট স্টিল আর কি জানতে হবে আপনাকে, ঠিক না? আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বাজেটের কথা উল্লেখ আছে, ঠিক আছে। আর হচ্ছে সেখানে লিখা আছে বার্ষিক আর্থিক বিবৃতি, মানে সরাসরি বাজেটের কথা লেখা নাই। আর বাজেটের কথা আপনার প্রথম উল্লেখ আছে 60 নম্বর অনুচ্ছেদে, 60, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার বাজেট ফরাসি থেকে আসছে, লাগবে না। প্রথম বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং হচ্ছে প্রথম বাজেট ঘোষণা করেন, আর তা যদি লাগবে না আমাদের, ঠিক আছে। করবেন, এখানে দেখার মতো কিছু নাই, ঠিক আছে। বাজেট 24-25 আমার লাগবে না, আমার 25-26টা লাগবে, ঠিক আছে। বাদ দিতে পারেন, আসবে না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হ্যান ত্যান। দেখেন এনবিআর, ঠিক আছে, বলুন তো এনবিআর কে ভাগ করে কয়টা ভাগ করছে, এখন কয় ভাগ ভাগ করছে? 2টা ভাগে। 2টা। কি কি বলেন তো? একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা মনে হয় এক্সিকিউটিভ, এই টাইপের আর কি। দেখে নিয়েন কেমন। 72-এ প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে প্রত্যক্ষ কর হচ্ছে আপনার কোনো ব্যক্তির উপর আরোপিত কর বা সরকার বা প্রত্যক্ষভাবে আদায় করলে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে ডিরেক্ট আপনার থেকে এসে নিয়ে যাবে। আর পরোক্ষ করটা হচ্ছে আপনার হচ্ছেন শিফট করা যায়। যেমন ধরেন কোন একটা প্রোডাক্ট প্রডিউস করলে উৎপাদকের হচ্ছে কর দেওয়া লাগবে, বিক্রি করলেও, কিন্তু ওই আপনার গাছ যারা লাগাইছে, সরি, আচ্ছা স্কিপ করতেছে এটা। পরোক্ষ করটা হচ্ছে ধরেন হচ্ছে এরকম, যেমন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে, প্রোডাক্টটা হচ্ছে ধরেন আপনি 5 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, এখন 5 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, এখন আপনাকে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগবে। আপনি কি করলেন, আপনি হচ্ছেন ট্যাক্সটা না দিয়ে আপনি হচ্ছেন ইয়ে করলেন, ওই যে বায়ার যে আছে আর কি, ঠিক আছে, বায়ারকে দিয়ে দিলেন। বায়ার হচ্ছে আপনার হয়ে ট্যাক্সটা হচ্ছে কি করবে, সে পে করতেছে, মানে অ্যাকচুয়ালি আপনি ট্যাক্সটাকে হচ্ছে শিফট করে দিলেন আর কি। তাহলে এই ইনডাইরেক্ট ট্যাক্সটা শিফট করা যায়। আর পরোক্ষটা হচ্ছে একটা ইনকাম ট্যাক্সের মতো, ঠিক আছে। ইনকাম ট্যাক্স হচ্ছে আপনি শিফট করতে পারবেন না, ইউ ইনকাম ইউ হ্যাভ টু পে ট্যাক্স, ঠিক আছে। আর পরোক্ষ করটা হচ্ছে আপনি কি করলেন, জাস্ট জাস্ট স্লাইড করে পাঠিয়ে দিলেন। এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ। বাংলাদেশের আপনার ট্যাক্সেশন সিস্টেমটা আমার খুবই কমপ্লেক্স মনে হয়, ঠিক আছে। একসাথে 3-4 বার 5 বার ট্যাক্স দেওয়া লাগে। কিরকম দেখেন, খুব সিম্পল। ধরেন আপনি একটা ইনকাম করলেন, ট্যাক্স দিলেন, ব্যাংকে কিছু টাকা রাখলেন, সেখানে একটা ট্যাক্স দিলেন, সেখানে 10 লাখ টাকার উপরে গেলে আবার 3,000 টাকা এক্সট্রা করে হচ্ছে সরকার আপনাদের কেটে রাখবে। তারপর আপনি ওই টাকা দিয়ে আপনি যত টাকা হচ্ছে পারচেজ করবেন, সেই পারচেজের উপরে আলাদাভাবে প্রতিটা আলাদাভাবে ট্যাক্স দেওয়া লাগবে। প্রচুর ট্যাক্স, বাংলাদেশে কিন্তু প্রচুর একটা ট্যাক্স। তো যাই হোক, আমাদের ট্যাক্স নিয়েও গতি নেই, কারণটা হচ্ছে বাংলাদেশের বেশি মানুষ ট্যাক্স দেয় না ভাই। ট্যাক্স যাতে রেজিস্ট্রেশন করলেও খুবই কম দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। এটা চেঞ্জ হয়েছে, এটা মুখস্থ করবেন, এটা চেঞ্জ হয়েছে, এগুলো আসবে। হ্যাঁ, এগুলো দেখেন, রিসেন্ট বই থেকে আমি স্পটলাইটের 4th চ্যাপ্টারের ভিডিও কালকের মধ্যে দিয়ে দিব, যেগুলো আমি পড়াচ্ছি না। আর দেখি নাইম বাই গ্রুপটা ঘাটবো, দেখি বেসিক ভিউ, রিসেন্ট ভিউটা আসে কিনা আর কি। আয়কর মানে তো জানেন, আপনার আয়ের উপর যে কর দেওয়া লাগবে সেটা হচ্ছে আয়কর। আয়কর রিটার্ন মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ওই মানে
আয়করটা জমা দিলে যেখানে আপনার আয় ব্যয় সম্পত্তি সব থাকে সেটাকে আয়কর রিটার্ন বলা হয়। টিন হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার সার্টিফিকেশন নাম্বার, আপনাকে টিন নাম্বার থাকবে, ওই টিন নাম্বার এগেনস্টে আপনি টিন দেবেন, এই ট্যাক্স দেবেন আর কি। ঠিক আছে, ট্যাক্স রিবেটটা খুব সুন্দর। ট্যাক্স রিবেটটা হচ্ছে কি জানেন, আপনার আপনার ধরেন আপনি হচ্ছেন কিছু টাকা এতিমখানায় দান করছেন, এতিমখানায় কিছু টাকা হচ্ছে আপনি শীতকালে কম্বল দান করছেন, বা ধরেন হচ্ছে বন্যা হয়েছে সেখানে দান করছেন, তাহলে গভর্নমেন্ট হচ্ছে কিছু কর ছাড় দিবে আপনাকে, কস্ট ট্যাক্স রিবেট বলে এটা আমরা। ঠিক আছে, সবাই 10% কর দিবে, আপনি দিবেন 5%। কেন? কারণ আপনি বিনা সোশ্যাল ওয়ার্ক করছেন। ঠিক আছে, ভালো ভালো কাজ করলে গভর্নমেন্ট আপনাকে কি করে ট্যাক্স রিবেট দেয়। আর ট্যাক্স হলিডে হচ্ছে আপনি ফিক্সড কোনো জায়গাতে, যেমন ধরেন হচ্ছে বাংলাদেশে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি ধরেন হচ্ছে জাহাজ ভাঙা, জাহাজ গড়া শিল্প। ঠিক আছে, জাহাজ গড়া শিল্প, জাহাজ বানাবেন আর কি। এখন এটা হচ্ছে আপনার অনেক হাই ইনভেস্টমেন্ট লাগে, ঠিক না? কারণ আপনার টাকা তো পাবেন আপনি পরে, কিন্তু হচ্ছে আপনার জাহাজ বিক্রি করার পরে, কিন্তু আপনার সব তো কিনা লাগবে আগে, আর প্রচুর স্টিল লাগে না। এখন আপনার এই সেক্টরটা চাচ্ছে গভর্নমেন্ট বুস্ট করতে, তখন গভর্নমেন্ট ট্যাক্স হলিডে ঘোষণা করবে যে যারা হচ্ছে জাহাজ বানানোর ইন্ডাস্ট্রি দিবে আগামী 10 বছর তাদের থেকে কোনো ট্যাক্স নেওয়া হবে না, ট্যাক্স ফ্রি। বোঝেন আপনার কত লাভ হবে, তখন সব ইনভেস্টমেন্ট যাবে হচ্ছে ওই জাহাজ গড়া শিল্পে। এইভাবে কোনো গভর্নমেন্ট যখন চিন্তা করে যে আগামী 5-7 বছরে হচ্ছে 10 বছর আমি এই ইন্ডাস্ট্রি দিব, তখন তারা হচ্ছে ট্যাক্স হলিডে ঘোষণা করে, ট্যাক্স ছুটি দিয়ে দেয় আর কি। ঠিক আছে, বি মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তেমন কিছু না এখানে। ব্যাট, ঠিক আছে, মূল্য সংযোজন কর। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পণ্যের বা সেবার যে আপনার মূল্যটা যুক্ত হচ্ছে আপনার হচ্ছে, তখন সেইটার এগেনস্টে আপনার কি করা হয়, একটা ট্যাক্স অ্যাড করা হয় আর কি। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের হচ্ছে প্রথম আইন পাশ হয় 1991 সালে, যখন মুক্তবাজার অর্থনীতি চালু করা হয় 91-তে, তখন প্রধানমন্ত্রী কে ছিল? খালেদা জিয়া। খালেদা জিয়া। তখন উনি প্রথম কোন সংশোধনী পাশ করেন? 12তম তো সংশোধনী। তাহলে তখন একটা গণভোট হয় না? হয় কি? দ্বিতীয় গণভোট। জি ভাই। দ্বিতীয় না, 3 নাম্বারটা। না তৃতীয়, হ্যাঁ তৃতীয়। প্রথমটা হচ্ছে জিয়াউর দ্বিতীয়। রহমানের আমলে, তারপরটা এরশাদের আমলে, তৃতীয়টা খালেদা জিয়ার আমলে, 4 নাম্বারটা হচ্ছে আগামী 12 তারিখে হবে। ঠিক আছে, দেখেন প্রথম ভ্যাট চালু করা হয় জার্মানিতে 1922। লাগবে না আমাদের। ভ্যাটের স্তর হচ্ছে 4টা, এটা কি চেঞ্জ করছে? হ্যাঁ, ডিআর ভ্যাট এটা কি? কি? ডিআর ভ্যাট। আমি না বুঝতে পারছি না, আবার বলুন তো। ডিআর ভ্যাট। বিয়ার? ডিআর ডিআর। ডিয়ার? জি। আমি ঠিক জানি না এটা, ডিয়ার বলতে কি বোঝাচ্ছে? এখানে আমার রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে এই যে জানুয়ারি মাসে যে চার্জ কাটছে, একটা হলো আহ, প্রত্যেকটার ইয়েতে ডিআর ভ্যাট দেওয়া আছে। একটা 1913 টাকা ডিআর ভ্যাট, ব্র্যাকেটে দেওয়া আছে টিডিএস। আর একটা কাটছে 500 টাকা ডিআর, 38 টাকা ডিআর ভ্যাট, তারপর 250 টাকা ডিআর মেনটেনেন্স চার্জ। এটা বুঝতে পারতেছি, তো বাদ বাকি ডিআর লেখা সব ভ্যাট ডিআর। একটু ব্যাংকের সাথে কথা বলেন, এটা আসলে হয়তো ব্যাংকের নিজস্ব কোনো মানে কোন ভ্যাট খাতে কাজ ব্যাংকের করে। যে টাকা কাটার যে খাতগুলা, এগুলো আসলে বিরক্তিকর। এত খাতে টাকা কাটে কিভাবে? আসলে হয় কি, আপনার কোন ব্যাংক বললেন? রূপালী ব্যাংক ভাইয়া। রূপালী ব্যাংক তো সরকারি ব্যাংক। জি। প্রাইভেট ব্যাংকে হয় কি, আপনার ব্যাংক 2 ক্যাটাগরিতে কাটে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট, এখানে হাত দেওয়ার সুযোগ নাই। একটু মিট করেন, আমি রিপিট হচ্ছে। তো আপনার হচ্ছে কিছু গভর্নমেন্ট হচ্ছে কাটতেছে, এখানে হচ্ছে আপনার কি হাত দেওয়ার সুযোগ নাই। ভ্যাট গুলো নর্মালি গভর্নমেন্ট সেক্টরে যায় আর কি। ঠিক আছে, আর চার্জ গুলো কাটে হচ্ছে ব্যাংক, চার্জ কাটতে হবে। প্রাইভেটে বেশি কাটে কেন জানেন? ওদের প্রতিটা এমপ্লয়ের স্যালারি খুবই হাই। ঠিক আছে, ব্যাংকে কিন্তু পে স্কেল দিছিল একটা প্রাইভেট ব্যাংকের জন্য, এটা সম্ভবত গত 3-4 বছর আগে দিচ্ছে।
ওদের প্রতিটা এমপ্লয়ি স্যালারি 80-90,000 টাকা করে। এমপ্লয়িতে জয়েন করলে মিনিমাম 60,000 টাকা, 45 দিয়ে শুরু করলেও 1 বছর পরে 60 ক্রস করে, 2-3 বছর পরে 70-80 ক্রস করে। তো ওদের হচ্ছে আপনার কি করতে হয়, আপনার স্বাভাবিকভাবে টাকাটা আসবে কই থেকে, ওরা প্রফিট করবে আবার আপনার থেকে কাটবে আর কি। আর গভর্নমেন্ট ব্যাংকগুলো এখন মোটামুটি শুরু করছে, তবে আপনি যেরকম বলতেছেন এত তো হওয়ার কথা না। আপনি যেটা করতে পারেন, তো এখানে কিছু ফ্যাক্ট আছে, যেমন ধরেন অনলাইন ট্রানজেকশন করলে অনলাইন ট্রানজেকশনের জন্য হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট কাটবে, মোবাইল চার্জ। আর এই যে যেগুলো বললাম আর কি, কিছু থাকে গভর্নমেন্ট অ্যালোটেড, যেমন 3 লাখ টাকা যদি আপনি টাচ করেন আপনার অ্যাকাউন্টে, 150 টাকা কেটে রাখবে, এটা সরকার, এখানে কোনো ব্যাংক বা হাত দেওয়ার সুযোগ নাই। 10 লাখ টাকা ক্রস করলে 3,000 টাকার মতো কেটে রাখবে, ঠিক আছে। এইগুলা বাদে যদি কিছু কাটে, আপনি ওই স্টেটমেন্টটা নিচ্ছেন, ঠিক আছে। ও ভাইয়া, তাহলে ঠিক আছে। এখানে আমার অ্যামাউন্ট ছিল 9,60,241 টাকা। পরবর্তীতে আমি 50,000 ডিপোজিট করছি, ক্রেডিট করছি। এখানে 10,10,000 প্লাস। এইটার কারণে কি এত টাকা কাটছে? এটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা সাধারণত হচ্ছে আমাকে আমাকে ভাইয়া বাৎসরিক যে একটা ইন্টারেস্ট, সর্বনিম্ন একটা ইন্টারেস্ট থাকে না, যেটা আপনার ওটা দিছে 12,756 টাকা। এটা দিয়ে আবার অর্ধেক টাকা কেটেই নিছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটু খেয়াল রাখবেন সবসময়, একই টাইম অ্যাকাউন্টে এত টাকা রাখবেন না, আপনি বিভিন্ন ফর্মে রাখবেন। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট থাকলে দুইটা অ্যাকাউন্টে আপনি শিফট করে রাখবেন, বা ধরেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা রাখতে হবে ব্যাংকে। হ্যাঁ, 1 লাখ টাকা হচ্ছে আপনি এফডিআই করে রাখেন, বা 5 লাখ টাকা, বাকি 5 লাখ টাকা আপনি ক্যাশ হিসেবে রাখেন। একই টাইম যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ক্রস করে, আপনাকে বড় একটা অ্যামাউন্ট হুদাই নিয়ে যাবে, ঠিক আছে। সো আমরা যারা কি পরিচিত ওদেরকে বলে দিই যে না, আপনি একই টাইম ঢুকাবেন না, ঠিক আছে। ঢুকান আবার এফডিআর দুটো একই সাথে আপনি ক্যাশ করবেন না, যাতে 10 লাখ ক্রস না হয় আর কি। একটা, আপনি ধরেন আপনার দুইটা আছে 5 লাখ, ইন্টারেস্ট সহ 6 লাখ হইলো, দুইটা একই সাথে ক্যাশ করলে আপনার অ্যাকাউন্ট একসাথে ঢুকবে, একসাথে আবার গভর্নমেন্ট কেটে রাখবে অটোমেটিক। এটা আসলে অফ করার সুযোগ নেই, গভর্নমেন্টই কাটবে, ঠিক আছে। সো আপনি যেটা করবেন, প্রথমে হচ্ছে 5 লাখ আপনি হচ্ছেন কি করবেন, তুলবেন, এরপরে আবার 5 লাখ আনবেন অ্যাকাউন্টে। এগুলো হচ্ছে ব্যাংকারের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করলে ওরা আপনাকে ডিটেলস জানায় দিবে আর কি। ওরাই আপনাকে বলে দেয় আর কি, এটা এভাবে করেন, আপনার কিছু টাকা সেভ হবে আর কি, ঠিক আছে। সো আপনি যেই ব্রাঞ্চে আছেন সেই ব্রাঞ্চের সাথে, মানে যে কোনো একজনের সাথে ফ্রেন্ডলি হয়ে দেখবেন হচ্ছে ভালো কিছু আইডিয়া পাবেন তার থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আমরা, তাহলে ব্যাটারি স্তর হচ্ছে 4টা, এটা সম্ভবত বাড়ানো আর 5, 7.5, 10%, 15%, ঠিক আছে। আমি হচ্ছে ওদিন ইয়াতে ছিলাম না হোটেলে, আমার থেকে হচ্ছে আপনার প্রায় 25% ভ্যাট কেটে রাখছে, খুবই ম্যাচ খারাপ হয়েছে, সার্ভিস চার্জ হ্যান ত্যান সহ আর কি, এক্সটেন্ড হয়ে গেছে, মানে 100 টাকা আপনি পারচেস করলে 125 টাকা পে করতে হচ্ছে, খুব বেশি না, অনেক বেশি। দেখেন, গভর্নমেন্ট হচ্ছে আপনার কই থেকে হচ্ছে আপনার আয়ের উৎস, মানে সরকার কেমন টাকা কামায় ভাই, সরকার মূলত হচ্ছে কর রাজস্ব আছে কিছু, যেমন বাণিজ্য কর, এই আমদানি রপ্তানি করতেছেন, এই যে মিস্টার ট্রাম্প 50%, 500% ট্যাক্স বসাই দিচ্ছে, তাহলে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন সেটার উপর এখন ইউএস এ টাকা পাচ্ছে না ভাই, ঠিক আছে। তারপর ধরেন হচ্ছে আপনার হচ্ছে ওই যে পিস কমিটি একটা গঠন করতেছে, এখানে একটা পোস্ট দিছিলাম আজকে, আপনারা পড়তে পারেন আর কি। তাহলে পিস কমিটি গঠন করতেছে, ওই বিভিন্ন দেশকে হচ্ছে আপনার ইনভাইট করতেছে, কিন্তু শর্ত হচ্ছে ওই কমিটিতে থাকার জন্য ইউএস থেকে আপনার $1 বিলিয়ন দেওয়া লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মানে এইসব উইয়ার্ড উইয়ার্ড কিছু কাজ করতেছে, তাহলে এইভাবে হচ্ছে উনি কিন্তু, আপনার কাছে উইয়ার্ড মনে হলো, ইউএস এ কিন্তু প্রচুর ক্যাশ ফ্লো হচ্ছে, প্রচুর, ঠিক আছে। তারপর আয়কর, এই যে ইনকাম করতেছে আপনি টাকা দিচ্ছেন, ভ্যাট পণ্যের উপরে সম্পূরক শুল্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ভূমি রাজস্ব, এই যে আপনার জমি জমা আছে, ঠিক আছে, এগুলো রাজস্ব দেন না আপনারা, এখান থেকে আবগারি শুল্ক আছে, এগুলো থেকে কর রাজস্ব, আর কর বহির্ভূত কিছু রাজস্ব আছে, এইটা পরীক্ষায় আসতে হবে। এটা আমরা লয়ের পরীক্ষা দিচ্ছিলাম, তো এখানে আমরা লিখছিলাম মূলত কর বহির্ভূত রাজস্ব হচ্ছে ওগুলো, যেমন ফি, যেমন পাসপোর্টের জন্য হচ্ছে আপনি ফি জমা দেন না, ঠিক আছে, চালানের মাধ্যমে, ফুল টাকাটা তো পাসপোর্টের গাড়িতে খরচ হয় না, এর কিছু টাকা প্রফিট হিসেবে গভর্নমেন্টের ফান্ডে যায়, আপনাকে জরিমানা করে না, টোল দেন না, একটা আপনার ফ্লাইওভারে, এখন তো আমরা তো দেখছি শুধু টোল থাকে ব্রিজের মধ্যে, তারপর গত আমেরিকার সরকার দেখলাম হচ্ছে
ফ্লাইওভার রাস্তার মধ্যে টোল বসায় দিচ্ছে, ওটা আমার খুব একটা পছন্দ হয় নাই। যাক, দেখেন যে টোল বসায় দিচ্ছেন, এখন টোল কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে খরচটা উঠে যায়, এরপরে কিন্তু টোল কন্টিনিউ থাকে, সেটা কিন্তু আপনার ইনকাম হিসেবে জেনারেট হচ্ছে, ঠিক আছে, এগুলো আর কি। এক্সারসাইজ ডিউটি হচ্ছে আবগারি শুল্ক, সেলফ স্টাডি পড়বেন আর কি, ঠিক আছে। প্লিতে যেহেতু আসবেন আমি স্কিপ করে যাচ্ছি। তাহলে পেজ নাম্বার হচ্ছে আপনার 784 পড়বেন। পরিকল্পনা মন্ত্রণালয়, ঠিক আছে, পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু অনেক কাজ করে, ঠিক আছে। প্ল্যানিং মিনিস্ট্রি ভালো কাজ করে। যেমন হচ্ছে পরিকল্পনা বিভাগ হচ্ছে তিনটা, যে পরিসংখ্যান, তথ্য ব্যবস্থাপনা, ওরা কিন্তু আপনি বিভিন্ন ধরনের আপনার যে ডেটাগুলো পড়েন মুখস্থ করেন, সেই ডেটাগুলো মূলত হচ্ছে ওরা সার্ভে করে বের করে, রিসার্চ করে বের করে, ঠিক আছে। অ্যাক্সেস কিছু পড়া লাগবে না, যা পড়ার পড়ে আসছি আমরা। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পরিকল্পনা কমিশন লাগবে না, এগুলো আমাদের কমিশন টমিশন লাগবে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এগুলো আসবে না রে ভাই, এগুলো বহুত আগে ডেড এন্ড হয়ে গেছে। আচ্ছা, ন্যাক, ন্যাক হচ্ছে কি ভাই? ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এই যে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের টিয়া পান না, বিভিন্ন ধরনের প্রকল্পগুলো নেয়, রাস্তা ঠিক করতেছে, ব্রিজ বানাচ্ছে, কালভার্ট বানাচ্ছে, ঠিক আছে, এগুলো তো পাস করতে হবে, ঠিক আছে। এগুলো কি হচ্ছে আপনার এই ন্যাকে পাস করা হয়। এটা সভাপতি যে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, আর সদস্য হচ্ছে সকল মন্ত্রিসভার সদস্যরা, ঠিক আছে। আর যে সাচিবিক সভাটা দেওয়া হচ্ছে পরিকল্পনা বিভাগ, ঠিক আছে। একনেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একনেক হচ্ছে আপনার বাংলাদেশের সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার কমিটিটা হচ্ছে একনেক। একনেকের মানে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ঠিক আছে। ওরা হচ্ছে সরকারি খাতে যেগুলো 50 কোটি টাকার ঊর্ধ্বে বিনিয়োগ ব্যয় আপনার সংবলিত প্রকল্পগুলো এখানে আসে, ঠিক আছে। মানে যেগুলো হচ্ছে হাই কস্ট প্রজেক্ট, এগুলো হচ্ছে আপনার কি একনেকে আলোচনা করা হয়, ঠিক আছে। তাহলে একনেকের চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, সদস্য হচ্ছে উপদেষ্টা পরিষদ 13 সদস্য, বিকল্প চেয়ারম্যান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, মানে হচ্ছে অর্থ উপদেষ্টা থাকে আর কি, মূলত অর্থমন্ত্রী থাকে আর কি, ঠিক আছে, অর্থমন্ত্রী। তাহলে পড়া লাগবে না, বাদ দিতে পারবেন। অষ্টম বার্ষিক পরিকল্পনা পড়বেনই না ভাই, কারণ এটা যেহেতু সরকার স্থগিত করে দিচ্ছে, এটা আসবেই না কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে আয় ব্যয়ের জরিপ পড়া লাগবে না। সামাজিক নিরাপত্তা খাত, এটা হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষা 25 থেকে পড়তে হবে আপনাকে, ঠিক আছে। তো দেখেন আপনার সামাজিক নিরাপত্তা মানে হচ্ছে এই যে বলছে না, বেকার ভাতা দিবে কোন একটা দল ক্ষমতায় আসলে, এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। বয়স্ক মানুষের চাকরি নাই, ঠিক আছে, বয়সের জন্য কাজও করতে পারতেছে না, তাদের একটা ভাতা দেওয়া হচ্ছে। যারা বিধবা, স্বামী নিগৃহীত মহিলা, তাদের জন্য একটা ভাতা হয় আর কি। দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, যাতে করে তারা আপনার ভালোভাবে চলতে পারে, একটা হেলদি শিশুকে জন্ম দিতে পারে। মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা, খাদ্য কর্মসূচি, এগুলো হচ্ছে কি আমরা সোশ্যাল সিকিউরিটি। আর এইগুলোর কথা উল্লেখ আছে সংবিধানের কত নম্বরে বলেন তো, কত নম্বরে? জানেন না? এই, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? 15। ভাইয়া। আচ্ছা, 15 মানে সামাজিক নিরাপত্তা, ঠিক আছে। এই যে সামাজিক নিরাপত্তা হচ্ছে এই কর্মসূচি, যতগুলো কর্মসূচির কথা উল্লেখ আছে আর কি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার উল্লেখ আছে হচ্ছে কততে ভাই, আপনার 15তে, ঠিক আছে, অনুচ্ছেদ 15তে। আমি অবশ্য আপনাদেরকে সংবিধানটা পড়াবো, তখন দেখাবো। তাহলে সামাজিক নিরাপত্তা হচ্ছে আগে ছিল 115টা, এখন কয়টা আছে এটা আপডেট দেখতে হবে, আমরা দেখবো। তাহলে দেখেন, আপনার বয়স্ক ভাতা চালু করা হচ্ছে 98তে, 97, 98, বয়স্ক ভাতা 97, 98, ঠিক আছে। বয়স্ক ভাতা হচ্ছে 97, 98, ঠিক আছে। বয়স্ক ভাতা হচ্ছে 97, 98, 97, 98। বিধবা এবং স্বামী নিগৃহীত মহিলা ভাতা হচ্ছে আপনার 98, 99, ঠিক আছে। আর দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা হচ্ছে 7, 8। মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া শুরু হয় 96 থেকে। আর ওএমএস এর মাধ্যমে খাদ্য সহজে দেওয়া হয়। ওএমএস মানে ওপেন মার্কেট সেল,
তারপর কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আপনারা তো শহরে এগুলো পাবেন, নাহলে গ্রামে দেখা যায় ভালো। ঠিক আছে, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের নদী আপনার নদী যখন হচ্ছে খনন করে কিংবা হচ্ছে আপনার খাল কাটে, ঠিক আছে, তখন হচ্ছে আপনার এই কাবিখা, ওদেরকে টাকা দেয় না, ওদেরকে হচ্ছে কাজ করে আর আমরা সবাই কাবিখা না, কাজ করে বেতন পাই। তারপর কাবিতা, এটা কাবিতা হবে, কাজের বিনিময়ে টাকা। বিজিএফ, ঠিক আছে, আপনার যে ভলারেবল গ্রুপ ফিডিং, যে মানুষগুলো হচ্ছে আপনার খুবই আপনার প্রান্তিক অঞ্চলে আছে, তাদেরকে খাদ্যদান কর্মসূচি। বিজিএফ কার্ড দেয়, জানেন আপনারা, গ্রামের চেয়ারম্যানরা কার্ড দেয়, ফ্যামিলি কার্ড দেয়। জি ভাই। তো ওই কার্ড দেখে আপনার মাসে মাসে একটা খাবার পাওয়া যায় আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে টিআর কর্মসূচি, তারপর জিআর কর্মসূচি। ঠিক আছে, রিটেন প্রিপারেশন নিতে আসেন, এগুলো মুখস্থ করতে করতে চুল সব পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত 4th চ্যাপ্টার। এখানে অনেক কিছু বাকি আছে। কি কি বাকি আছে আমি আপনাদেরকে বলি। প্রথমে এখানে কোনো বাজেট পড়ানো হয়নি আজকে, তার মানে বাজেটটা হচ্ছে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা আমি একটু শেষ করি মোমেন আপু। অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে আমাদের পড়তে হবে। এইটার হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লাস দিয়ে দিচ্ছি অলরেডি, ইউটিউবে দেখে নেবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার আপনি যদি কোনো আলাদা যদি কোনো ধরনের সমীক্ষা প্রকাশিত হয় গত বছর, এই সমীক্ষাগুলো কি দেখতে হবে। ঠিক আছে, এটার জন্য হচ্ছে স্পটলাইটের 4th চ্যাপ্টার দেখলে হবে। ঠিক আছে, আশা করি এটাও আমি হচ্ছে একটু ভিডিও মেক করে দিব আর কি আপনাদের। হ্যাঁ বলেন আপু, কি বলতেছিলেন? ভাইয়া আমার এখানে কিছু তথ্য ছিল। একটা হচ্ছে আপনার এটা বহু সূচক 2024, এটা পড়তে হবে না? আর একটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র মানচিত্র 2022। আপনারা একদম প্রথমে কোন কোশ্চেনটা করছেন এটা বুঝি নাই। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র সূচক 2024, এটা পড়তে হ্যাঁ, হবে? হ্যাঁ পড়তে হবে। তবে এটা হচ্ছে কি, আপনার ওই যে শুধুমাত্র এই ডেটাগুলা যদি আপনার সেম ডেটাগুলা যদি আপনি দেখেন ইয়াতে আছে, এই অর্থনৈতিক সমীক্ষা আছে, তখন আপনার পড়তে হবে না, বুঝছেন। অ্যাকচুয়ালি আপনার ওই ইয়ার কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখবো, ইয়ার কোশ্চেন গুলা। ঠিক আছে, ইয়ার কোশ্চেনের মধ্যে যদি দেখেন যে একটা ডেটা হচ্ছে আপনার একই ডেটা কিন্তু অনেকগুলো সমীক্ষায় থাকে। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আপনার আপডেট রিসেন্ট কোন একটা আপনার সমীক্ষায় ওই ডেটাটা চেঞ্জ হয়ে গেছে, তখন রিসেন্টটা পড়লে হবে। ঠিক আছে, আপনি কি কি যেন বলেন আপু, আবার বলেন তো। বহুমাত্রিক দারিদ্র সূচক 2024, আর একটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র মানচিত্র 2022। এখানে একটু দেখা লাগবে। ঠিক আছে, ওই সবচেয়ে আপনার ওই ইয়া দারিদ্র, সর্বনিম্ন গুলা একটু ডিফারেন্ট একটা একটা থেকে। আপনি দেখবেন রিসেন্ট কোনটা। ধরেন একটা হচ্ছে 22, একটা 23। এখন 22-23-এর মধ্যে হচ্ছে ডিফার হচ্ছে ডেটা, আপনি 22-এরটা বাদ, বুঝছেন। আমি হচ্ছে ব্যাপারটা একটু গুছিয়ে বলি। যেমন আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম আর কি 46-এ, তখন আপনার 47 এই তো মনে হয়, 47-এ কিন্তু আপনার ইয়া পাবলিশ হয়নি, অর্থনৈতিক সমীক্ষা পাবলিশ হয়নি। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা পাবলিশ হয়, তার আগে করে হচ্ছে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স নামে একটা ডেটা পাবলিশ হয়েছে, কোশ্চেন ওইখান থেকে আসছে। অর্থনৈতিক সমীক্ষা পাবলিশ হলে কিন্তু ওইখান থেকে প্রশ্ন আসতো না, বুঝছেন। So, আপনার বেসিক পড়তে হবে মূলত হচ্ছে অর্থনৈতিক সমীক্ষাটা। ঠিক আছে, 25টা। এরপরে হচ্ছে বাজেট, এরপরে হচ্ছে আপনার এই দুইটা আগে পড়তে হবে। ঠিক আছে, এর বাইরে যদি কোনো আপডেটেড কোনো আপনার চার্ট থাকে তখন সেটা পড়বেন আপনি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, আর বাজেট 25-26টা হচ্ছে আমার বইয়ে আছে, এখান থেকে পড়বো বেসিক ভিউ থেকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 25-26টাই পড়বেন। বাজেট হচ্ছে 25-26, অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে আপনার 25। 25। আরেকটা হচ্ছে যে গত অর্থ বছরটা পড়তে হবে আমাকে। গত অর্থ বছর মানে 2000 আপনার 24-25, বুঝছেন। এইটা হচ্ছে দেওয়া থাকবে বই, সমস্যা নেই।
ঠিক আছে? গত অর্থ বছর কি হয়েছে, গত অর্থ বছরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কই থেকে আসছে, গত অর্থ বছরে সবচেয়ে বেশি রপ্তানি কোন দেশে হয়েছে, এগুলো মূলত হচ্ছে আপনার গত অর্থ বছর থেকে আসে। ঠিক আছে? আর বাজেট থেকে যেটা আসে, আপনার বাজেট থেকে আসে হচ্ছে কি আপনার বাজেট কততম, তারপর হচ্ছে সর্ব টোটাল বাজেট কয় টাকার, সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে, তারপর হচ্ছে কিছু কিছু খাত নিয়ে যেটা কোশ্চেন আসে, যেমন ধরেন শিক্ষা খাতে বরাদ্দ কত, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এডিপি, ঠিক আছে, আপনার এনুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, এডিপি তে বরাদ্দ, এটা তো আসে প্রতি বছরই আসে ঘুরে ফিরে। তারপর হচ্ছে আপনার কত পার্সেন্ট ঘাটতি আছে, আমাদের তো ঘাটতি বাজেট, কত পার্সেন্ট ঘাটতি বাজেট আছে। তারপরে ধরুন হচ্ছে সর্বোচ্চ আপনার জনপ্রশাসন ছাড়া সবচেয়ে বেশি আপনার কোন জায়গাতে সেক্টরে বেশি ইনভেস্ট করার কথা, মানে সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাতে রাখা হয়েছে, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে মূলত আপনার কারেন্ট বাজেট থেকে আসবে। ঠিক আছে? এছাড়া বাকি সবকিছু আসবে গত অর্থ বছর থেকে, রপ্তানি, এফডিআই, যা যা আসে আর কি সব আসবে 24-25 অর্থ বছর থেকে। ঠিক আছে? এখন দেখেন যে আপনার 24-25 অর্থ বছরের শেষ হিসেবে হচ্ছে 2025-এর আপনার জুনে। এখন তো 7 মাস চলতেছে রানিং, কিছু ডাটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি, বইও থাকবে, যে কোনো রিসেন্ট বই থাকবে। ঠিক আছে? আর কিছু ডাটা হচ্ছে একটু বের হয় নাই, এগুলো আসবেও না, বইও থাকবে না, ওগুলো টেনশন নেই। কারণ হচ্ছে কি যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এগুলো মানে একদম সবগুলো অর্গান ঠিকঠাক কাজ করতে পারতেছে না, কিছু ডাটা কম বেরোচ্ছে আর কি। ঠিক আছে? সো এই যেগুলো হচ্ছে আপনার বইয়ে নাই বা ডাটাগুলো বের হয় না, এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন প্রিভিয়াস ইয়ার ডাটা দেখে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেনের মধ্যে দেখবেন এই একই কোশ্চেনটা হচ্ছে গত 1 বছরে আসছিল, এই কোশ্চেনটার রিসেন্টটা আপনি পাচ্ছেন না, কারণ হচ্ছে এটা গভর্নমেন্ট ডিসক্লোজ করা নাই বা এটা পে করা নাই। বুঝতে পারছেন? সো এত কিছু মাথায় রাখতে হবে না, আগে হচ্ছে আপনি ইয়াটা পড়েন, বাজেটটা পড়েন, গত অর্থ বছরের ডাটাগুলো পড়েন, আর একটা হচ্ছে আপনি অর্থনীতি সমীক্ষাটা আগে শেষ করেন, এখান থেকে চলে আসবে। কেমন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর কোনো প্রশ্ন আছে কি আমাদের? আচ্ছা, তো আমাদের হচ্ছে আর কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে আমরা একটা কাজ